হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো 1990 সালে যে ভারত আইন বা মর্লে মিন্টো আইন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো বিষয়টা শুরু করা যাক। আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সেই নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে আমরা যে সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, হাই রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। তো মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি তোমাদের জন্য ধার্য করা হয়েছে শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য যে কোর্স ফিটা করা হয়েছে শুধুমাত্র 699। তো চলো টপিকটা নিয়ে এবার আলোচনা করা যাক। আচ্ছা, তো 1909 সালে যে আইন, যেটা আমরা মর্লে মিন্টো আইন হিসেবেও যেটাকে আমরা জেনে থাকি, তো এখানে হচ্ছে কেন্দ্রীয় গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নর জেনারেল দ্বারা এই শাসন আইনটা প্রণয়ন করা হয়েছিল এবং এইখানে প্রত্যেকে একজন করে ভারতীয় সদস্য এখানে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় আইন পরিষদের যে মোট সদস্য সংখ্যা আগে ছিল 16 জন, ঠিক আছে, আগে ছিল 16 জন এবং এই আসন সংখ্যা বাড়িয়ে 60 জন করা হয় এবং সেইখানেই যে প্রাদেশিক আইন পরিষদের যে আগে সদস্য সংখ্যা ছিল 30 জন এবং পরবর্তীতে এই আসন সংখ্যা বাড়িয়ে করা হয় 50 জন। আচ্ছা, এই ভারত শাসন আইন দেখো, 1909 সালে ভারতীয় পরিষদের আইন ছিল ব্রিটিশ পার্লামেন্টের একটি আইন, যা ভারতের তৎকালীন সেক্রেটারি অফ স্টেট জন মর্লে এবং ভাইসরয় লর্ড মিন্টো দ্বারা যৌথ উদ্যোগে এই আইনটা প্রথম প্রণয়ন করা হয়। আচ্ছা, এই আইনের প্রধান উদ্দেশ্য কি ছিল? এই আইনের প্রধান দুটো উদ্দেশ্য ছিল। প্রথমটা হলো কি, নরমপন্থীদের সন্তুষ্ট করা। এখানে কি হয়, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের সন্তুষ্ট করা এবং তাদেরকে কিছু সাংবিধানিক সুযোগ সুবিধা দিয়ে ব্রিটিশ শাসনের প্রতি অনুগত রাখার একটা চেষ্টা করা হয় এই আইনের মাধ্যমে। এবং দ্বিতীয় যে উদ্দেশ্যটা তাদের ছিল, মুসলিমদের পৃথকীকরণ বা মুসলিমদের আলাদা করে দেওয়া। এখানে কি হয়, মুসলিম সম্প্রদায়ের একাংশকে ব্রিটিশ বিশেষ সুবিধা দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে করে রাখে। এদের যে ব্রিটিশদের যে এই নিয়মটা বা এই যে পিছনে যে বুদ্ধিটা ওরা তৈরি করেছিল, সেটাকে আমরা ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো এই নীতি হিসেবেও জেনে থাকি। নেক্সটে আছে যে বৈশিষ্ট্য কি, মর্লে মিন্টো যে সংস্কার আইন, এই আইনের বৈশিষ্ট্যগুলো কি দেখো। প্রথম হলো পরিষদের আকার বৃদ্ধি করা ছিল এদের প্রধান বৈশিষ্ট্য। কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদগুলি বা লেজিসলেটিভ কাউন্সিল যেটা আমরা বলে থাকি, এদের আকার বাড়ানো হয়েছিল এই আইনের মাধ্যমে বা এটা ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল এখানে। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সদস্যদের ক্ষমতা বৃদ্ধি করা। এখানে কি হয়, সদস্যদের বাজেট আলোচনা করা এবং সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার দেওয়া হয়। এটি আগে খুবই সীমিত ছিল, মানে আগে এদের সেইভাবে প্রশ্ন বা জিজ্ঞাসা করার কোনো সুবিধা ছিল না, কিন্তু এই আইনের মাধ্যমে তাদেরকে কোশ্চেন করা বা যে কোনো টপিকে আলাপ আলোচনা করার এদেরকে সুবিধা দেওয়া হয়ে থাকে। তারপরে আছে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে ভারতীয়দের আগমন বা ভারতীয়দের নেওয়া। এই প্রথম ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। এসপি সিনহা প্রথম ভারতীয় হিসেবে এই পদে যোগদান করেন। তো ভারতীয়দের মধ্যে যে প্রথম যিনি যোগদান করেন এই শাসনে, তিনি হলেন এসপি সিনহা। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।